আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, সামাজিক অবকাঠামো উন্নয়ন সহ বিভিন্ন দিক নিয়ে প্রচারিত আমাদের একতারা পথে প্রান্তরের আজকের পর্বটি সাজিয়েছি আমরা ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল নিয়ে। আহসান মঞ্জিলটি ঢাকা শহরের একদম উত্তর পাশে আপনার ঢাকার দক্ষিণ পাশে অবস্থিত বুড়িগঙ্গা নদীর তীরে। এটি অত্যন্ত একটি প্রাকৃতিক পরিবেশে এবং বিশাল একটি এলাকার মাঝখানে এই ভবনটি অবস্থিত। প্রিয় বন্ধুরা, আমি আজ আপনাদের সামনে তুলে ধরব আহসান মঞ্জিলের ইতিহাস এবং বর্তমান অবস্থা সম্পর্কে। আশা করি আপনারা পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে থাকবেন। পুরান ঢাকার ইসলামপুরের কুমারটুলি এলাকায় বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এই আহসান মঞ্জিলটি। এটি পূর্ব ছিল ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারি সদর কাছারি। বর্তমানে এটি জাদুঘর হিসাবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামানুসারে এর নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়, যা 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। 1906 খ্রিস্টাব্দে এখানে এক অনুষ্ঠিত বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত গৃহীত হয়। আহসান মঞ্জিল কয়েকবার সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি। একটি এখন বাংলাদেশের জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় জামালপুর পরগনার জমিদার শেখ ইনায়েত উল্লাহ আহসান মঞ্জিলের বর্তমান স্থানের রহমহল নামে একটি প্রাসাদ ভবন তৈরি করেন। পরবর্তী সময় তার পুত্র শেখ মতিউল্লাহ রহমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন। বাণিজ্য কুঠি হিসাবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল। এরপরে 1830-এ বেগমবাজারে বসবাসকারী নবাব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লাহ এটি ক্রয় করে বসবাস শুরু করেন। এই বাসভবনকে কেন্দ্র করে খাজা আব্দুল গনি মার্টিন অ্যান্ড কোম্পানি নামক একটি ইউরোপিয়ান নির্মাণ ও প্রকৌশলী প্রতিষ্ঠানকে মাস্টার প্ল্যান তৈরি করার আহ্বান জানান, যার প্রধান ইমারত ছিল আহসান মঞ্জিল। 1859 সালে নবাব আব্দুল গনি প্রাসাদটি নির্মাণ শুরু করেন, যা 1872 সালে সমাপ্ত হয়। 1888 সালের 7 এপ্রিল প্রবল ভূমিকম্পে এই প্রাসাদটি ব্যাপক ক্ষতি সাধন হয়। ক্ষতিগ্রস্ত আহসান মঞ্জিল পুনর্নির্মাণের জন্য বর্তমান উঁচু যে গম্বুজটি সেটি সংযোজন করা হয়। পুনর্নির্মাণ ও মেরামতের জন্য রানীগঞ্জ থেকে উন্নত মানের ইট আনা হয়। মেরামত কার্য পরিচালনা করেন প্রকৌশলী গোবিন্দ্রচন্দ্র রায়। সে আমলে ঢাকা শহরে আহসান মঞ্জিলের মতো এত জমকালো এবং সৌন্দর্যমণ্ডিত কোনো ভবন ছিল বলে জানা নেই। প্রাসাদের গম্বুজটি শহরের অন্যতম একটি উঁচু চূড়া হিসাবে তখনকার দিনে প্রচলন ছিল। দূর দূরান্ত হতে আহসান মঞ্জিলের এই চূড়াটি মানুষ দেখতে পেত। 1897 সালের 12 জুন ঢাকায় ভূমিকম্প আঘাত হানলে আহসান মঞ্জিলের ব্যাপক ক্ষতি সাধন হয়। আহসান মঞ্জিলের দক্ষিণের বারান্দা সহ ইসলামপুরের রোড সংলগ্ন ভবনটি সম্পূর্ণ ভেঙে যায়। পরবর্তীকালে নবাব আহসানুল্লাহ তা পুনর্নির্মাণ করেন। 1952 সালে জমিদারি উচ্ছেদ আইনের আওতায় থাকা ঢাকা নবাব এস্টেট সরকার অধিগ্রহণ করে, কিন্তু নবাবদের আবাসিক ভবন আহসান মঞ্জিল এবং বাগানবাড়ির সমূহ অধিগ্রহণের বাইরে থাকে। কালক্রমে অর্থাভাবে ও নবাব পরিবারের প্রভাব প্রতিপত্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আহসান মঞ্জিলের রক্ষণাবেক্ষণ দূর হয়ে পড়ে। 1960-এর দশকে এখানে থাকা মূল্যবান দ্রব্যাদি নবাব পরিবার কর্তৃক নিলামে বিক্রি করা হয়। বাংলাদেশের স্বাধীনতার পর অযত্ন অবহেলায় এই আহসান মঞ্জিলটি কিন্তু একদম ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায়। এমত অবস্থায় 1974 সালে ঢাকা নবাব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিল প্রাসাদ নিলামে বিক্রির পরিকল্পনা করেন। সরকারের ভূমি প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে নিলাম বিক্রির প্রস্তাবে চূড়ান্ত অনুমোদনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবের কাছে পেশ করা হয়, কিন্তু শেখ মুজিব আহসান মঞ্জিল স্থাপিত সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে 1974 সালের 2 নভেম্বর এটি নিলামে বিক্রি করার প্রস্তাব দেন। আহসান মঞ্জিলের সংস্কার, সৌন্দর্যবর্ধন ও জাদুঘরের রূপান্তর শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করা হয়, যা 1986 সালের মার্চ মাসে জাতীয় গুরুত্বপূর্ণ ইতিহাস ও স্থাপিত নিদর্শন
সংরক্ষণের জন্য আহসান মঞ্জিল ভবনটি সংস্কার করে জাদুঘরে রূপান্তর ও এই প্রাসাদের সাথে সামঞ্জস্য রেখে ভবনটি পারিপার্শ্বিক এলাকার উন্নয়ন হিসাবে এই প্রকল্পটির মূল উদ্দেশ্য ছিল। সাংস্কৃতিক মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটির নির্বাহী সংস্থা ছিল বাংলাদেশ জাতীয় জাদুঘর। তবে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশের জাতীয় জাদুঘর এবং গণপূর্ত অধিদপ্তরের উপর যৌথভাবে ন্যস্ত ছিল। সংস্কার ও সংরক্ষণ কাজ গণপূর্ত অধিদপ্তর কর্তৃক সম্পাদিত হয়। নিদর্শন সংগ্রহ ও প্রদর্শনী উপস্থাপনের মাধ্যমে জাদুঘরের রূপান্তর কাজ সম্পাদন করে বাংলাদেশ জাতীয় জাদুঘর। 1985 সালের 3রা নভেম্বর আহসান মঞ্জিল প্রাসাদ এবং তৎসংলগ্ন চত্বর সরকার অধিগ্রহণ করার মাধ্যমে সেখানে জাদুঘর তৈরির কাজ শুরু হয়। 1992 সালের 23শে সেপ্টেম্বর আহসান মঞ্জিল জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন এবং জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করা হয়। তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই আহসান মঞ্জিলের উদ্বোধন করেন এবং জনসাধারণের জন্য তা উন্মুক্ত করে দেওয়া হয়। 1720 খ্রিস্টাব্দে বর্তমান আহসান মঞ্জিল এলাকায় মুঘল জমিদার শেখ ইনায়েতুল্লাহ বাগানবাড়ি ছিল। 1740 ফরাসি বণিকগণ শেখ ইনায়েতুল্লাহর পুত্র শেখ মতিউল্লাহ নিকট থেকে বাণিজ্য কুটি তৈরি করেন এবং 1757 ফরাসির যুদ্ধের পর উক্ত ফরাসি কুটিটি ইংরেজদের নিয়ন্ত্রণে চলে যায় এবং পরে তা ফেরত দেওয়া হয়। 1830 খ্রিস্টাব্দে খাজা আলিমুল্লাহ ফরাসিদের নিকট থেকে কুটিবাড়িটি ক্রয়পূর্বক নিজেদের বাসভবন উপযোগী করে সংস্কার করেন এবং 1859 সালে নবাব আব্দুল গনি ফরাসি কুটির পাশে নতুন প্রাসাদ নির্মাণ শুরু করেন, যা 1862 সালে শেষ হয়। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নামে নামকরণ করেন আহসান মঞ্জিল। 7 এপ্রিল 1888 সালে টর্নেডোর আঘাতে আহসান মঞ্জিল ব্যাপক ক্ষতি হলে 1897 সালে ভূমিকম্পে আহসান মঞ্জিলের কিছু ক্ষয়ক্ষতি হয় এবং নবাব আহসানুল্লাহ মেরামত করেন। 19 ফেব্রুয়ারি 1904 সালে লর্ড কার্জন বঙ্গবিভাগের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে পূর্ববঙ্গ সফরে এসে আহসান মঞ্জিলে নবাব সলিমুল্লাহর অতিথি হিসাবে সেখানে অবস্থান করেন এবং আতিথ্যতা গ্রহণ করেন। 3রা মার্চ 1920 সালে কেন্দ্রীয় খেলাফত কমিটির নেতা মাওলানা শওকত আলী এবং মাওলানা আব্দুল কালাম আজাদের উপস্থিতিতে নবাব হাবিবুল্লাহ আহসান মঞ্জিল প্রাঙ্গণে এক বিরাট সভার আয়োজন করেন। 14 মার্চ 1952 সাল জমিদারি উচ্ছেদ আইনের আওতায় সরকার ঢাকা নবাব এস্টেট গ্রহণ করে, তবে আহসান মঞ্জিল নবাব বাড়িগুলো অধিগ্রহণের বাইরে থাকে। 1960 সংস্কারভাবে আহসান মঞ্জিল জরাজীর্ণ হয় এবং এখানে থাকা মূল্যবান জিনিসপত্র নবাব পরিবারের সদস্যরা নিলামে বিক্রয় করে থাকেন। 1974 সালে নবাব পরিবারের উত্তরাধিকারীগণ সংরক্ষণের অপারগ হয়ে আহসান মঞ্জিল নিলামে বিক্রি করে দেওয়ার একটি সিদ্ধান্ত গৃহীত হয়। তখনকার প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সেটি নাকচ করেন এবং অধিগ্রহণ করে এটি জাদুঘর হিসাবে এবং পর্যটন কেন্দ্র হিসাবে স্থাপনের নির্দেশনা দেন। 3রা নভেম্বর 1985 সালে সরকার সামরিক বিধি জারির মাধ্যমে আহসান মঞ্জিল প্রাসাদ এবং তৎসংলগ্ন 5.65 একর সম্পত্তি অধিগ্রহণ করে, যার মধ্যে 4.96 একর জাদুঘরকে দেওয়া হয়। 3রা মার্চ 1986 সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় আহসান মঞ্জিল বাস্তবায়নের সার্বিক দায়িত্বে বাংলাদেশ জাতীয় জাদুঘরকে দেয়, তবে ভবনটি সংস্কারের জন্য গণপূর্ত অধিদপ্তর করবে বলে জানানো হয়। 23 সেপ্টেম্বর 1992 সালে প্রথম পর্যায়ে উন্নয়ন এবং সংস্কার শেষে আহসান মঞ্জিল জাদুঘরে দর্শকদের জন্য খুলে দেন তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 1994 সালের প্রথম পর্যায়ে সংস্কারের পর বিদ্যমান অবকাঠামোগত ত্রুটি বিচ্যুত করার লক্ষ্যে সরকার উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করে। 1996 সালে কমিটি সুপারিশ মতে ত্রুটিমুক্ত করার জন্য দ্বিতীয় পর্যায়ে সংস্কারের জন্য গণপূর্ত অধিদপ্তরকে সম্পৃক্ত করা হয়। 2005 থেকে 2006 দ্বিতীয় পর্যায়ের সংস্কার কাজ শুরু হয় এবং আংশিক কাজ বাকি রেখে 2006 সালে তা শেষ হয়। 2008 সালে অসমাপ্ত কাজ কর্মসূচির মাধ্যমে রাজস্ব থেকে সমাপ্ত করার ঘোষণা দেওয়া হয় এবং সংস্কারকৃত কক্ষগুলোতে গ্যালারি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।
তেসরা নভেম্বর 2010-এ সংস্কারকৃত গ্যালারি উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আবুল কালাম আজাদ। প্রিয় বন্ধুরা, আহসান মঞ্জিল প্রবেশ করতে হলে দর্শনার্থীদের জন্য টিকিটের মূল্য কেটে দেওয়া হয়। বর্তমানে 40 টাকা টিকিট এবং শিশুদের জন্য 10 টাকা টিকিটের ব্যবস্থা করা হয় এবং সপ্তাহের বৃহস্পতিবার আহসান মঞ্জিলটি বন্ধ থাকে। আজকের যেই আহসান মঞ্জিল আমরা চিনি এবং জানি, সেই আহসান মঞ্জিলের নবাব খাজা আহসানুল্লাহ সম্পর্কে আমরা একটু বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 22 আগস্ট 1846 থেকে 16 ডিসেম্বর 2001 পর্যন্ত আহসানুল্লাহ বেঁচে ছিলেন। খান বাহাদুর কেসিআই ব্রিটিশ ভারতের ঢাকার তৃতীয় নবাব ছিলেন নবাব আহসানুল্লাহ। তিনি একজন বিখ্যাত উর্দু সাহিত্যিকও ছিলেন। 1871 সালে খান বাহাদুর, 1875 সালে নবাব এবং 1891 সালে সিআইই এবং 1892 সালে নবাব বাহাদুর এবং 1897 খ্রিস্টাব্দে কেসিআই উপাধি লাভ করেন। তিনি 1890 খ্রিস্টাব্দে প্রথমবার এবং 1899 খ্রিস্টাব্দে দ্বিতীয়বার ব্রিটিশ বড় লাটের আইনসভার সদস্য মনোনীত হয়েছিলেন। তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি মুসলিম রাজনৈতিক ধারার সমর্থক এবং পৃষ্ঠপোষক ছিলেন। নবাব খাজা আহসানুল্লাহ একজন দানবীর ছিলেন। হিসাব করা হয়েছে যে তিনি বিভিন্ন জনকল্যাণমূলক কাজে ব্যবহৃত অন্তত 50 লক্ষাধিক টাকা দান করেছিলেন। যেমন ঢাকার হুসনি দালান পুনর্নির্মাণের জন্য 1 লক্ষ টাকা, ঢাকার প্লেগ মহামারী নিবারণের জন্য 1 লক্ষ টাকা, কুমিল্লা শহর উন্নয়নের জন্য 80,000 টাকা, বড়লাটের দুর্ভিক্ষ তহবিলে 50,000 টাকা, মিটফোর্ড হাসপাতালে বিভিন্ন সময় দান করেন প্রায় 1 লক্ষ টাকা, ঢাকার লেডি ডাফরিন মহিলা হাসপাতাল নির্মাণে খরচ করেন 50,000 টাকা। প্রতি বছর 40 থেকে 40 জন দরিদ্র মুসলমানকে হজে যাওয়ার প্রয়োজনীয় ব্যয়ে তিনি বহন করতেন। এছাড়া মক্কায় নহরে জুবাইদা নামে খাল সংস্কার করেন। তিনি 60,000 টাকা প্রদান করেছিলেন। তিনি ঢাকার সার্ভে স্কুলটিকে ইঞ্জিনিয়ারিং স্কুল, বর্তমানে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় উন্নতি করার পরিকল্পনা স্বার্থে প্রায় 12,000 টাকা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। জীবদ্দশায় তা সম্ভব হয়নি। তার মৃত্যুর পর তার পুত্র নবাব সলিমুল্লাহ 1902 খ্রিস্টাব্দে এই প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। খাজা আহসানুল্লাহ একাধারে গীতিকার, নাট্যকার ও কণ্ঠশিল্পী ছিলেন। তিনি বেশ কিছু টুমরি ডঙ্গের গীত রচনা করেন। তার রচিত উর্দু নাটকগুলো নবাব বাড়িতে মঞ্চস্থ হতো। তিনি উর্দু ও ফার্সি ভাষায় কবিতা রচনা করতেন। তিনি শাহিন, যার অর্থ হচ্ছে রাজপাখি, এই কাব্য নাম ধারণ করেছিলেন। কুলিয়াতে শাহিন নামে তার উর্দু ফার্সি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছিল। তার নির্দেশনায় ঢাকা থেকে 1994 সালের আহসানুল কাসাস নামে উর্দু পত্রিকা প্রকাশিত হয়। তিনি নিয়মিত রোজনামসা লিখতেন। তার লেখা তারিখে খানদানে কাশ্মীর বংশের ইতিহাস নামক অপপ্রকাশিত একটি গ্রন্থের পাণ্ডুলিপি ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে সংরক্ষিত আছে। শৌখিন ফটোগ্রাফার হিসাবে কলকাতার ফটোগ্রাফি সোসাইটির সদস্য হয়েছিলেন। খাজা আহসানুল্লাহ 1901 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর মৃত্যুবরণ করেন। বেগম বাজারের পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার নামে পুরান ঢাকার একটি রাস্তা, বিখ্যাত আহসান মঞ্জিল এবং বুয়েটে একটি ছাত্রাবাস হল রয়েছে। প্রিয় বন্ধুরা, নবাব বাড়ির ইতিহাস এবং ঐতিহ্য, তার বিষয় জানতে আসলে অনেক তথ্যের বিষয়। এখানে আমি আপনাদের সামনে নবাব বাড়ির আরও কিছু পরিচয়মূলক তথ্য উপস্থাপনা করছি। ঢাকার নবাব পরিবার ছিল ব্রিটিশ বাংলার সবচেয়ে বড় মুসলিম জমিদার পরিবার। সিপাহী বিপ্লবের সময় ব্রিটিশদের প্রতি বিশ্বস্ততার জন্য ব্রিটিশ রাজ এই পরিবারকে নবাব উপাধিতে ভূষিত করেন। পরিবারটি স্বাধীন না হলেও
দক্ষিণ এশিয়ার রাজনীতিতে তাদের অনেক প্রভাব ছিল। পরিবারটির বাসস্থান ছিল আহসান মঞ্জিল। পরিবার ও জমিদারের প্রধানকে নবাব বলা হতো। ব্রিটিশ রাজ কর্তৃক ভূষিত ঢাকার প্রথম নবাব ছিল খাজা আলিমুল্লাহ। পূর্ববঙ্গীয় রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাতন্ত্র আইন 1950 অনুযায়ী তা বিলুপ্ত হয়ে যায়। খাজা হাবিবুল্লাহ ছিলেন শেষ জমিদার। খাজা আহসানুল্লাহ এই বাংলাদেশের ছিলেন তথা সেই সময়ের যে বাংলা, সেই বাংলার ছিল শেষ জমিদার। মূলত আসলে এই যে নবাব পরিবারের ইতিহাস অনেক সমৃদ্ধ, অনেক পুরনো। ঢাকার নবাবরা ছিলেন ফার্সি এবং উর্দুভাষী। তারা উর্দু এবং ফার্সি ভাষায় কথা বলতেন। অভিজাত যারা বাণিজ্যের জন্য সম্রাট মোহাম্মদ শাহের রাজত্বকালে কাশ্মীর থেকে মুঘল বাংলায় এসেছিলেন। তখন আসলে একটা জিনিস আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি যে নবাব যে আহসানুল্লাহ বা নবাব সলিমুল্লাহ এরা বলতে গেলে বর্তমান যে ভারতের যে কাশ্মীর, এই কাশ্মীর রাজ্যের তারা বংশধর এবং কাশ্মীর থেকে কিন্তু এই বাংলা তারা আগমন করেন এবং তাদের অনেক পূর্বপুরুষদের ইতিহাস সমৃদ্ধ এই তথ্য কিন্তু ইতিহাসে পাওয়া যায় এবং জানা যায়। এই বিষয়ে অনেক বইও কিন্তু আহসান মঞ্জিলের গ্রন্থাগারে রক্ষিত আছে এবং বুয়েটের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থে রক্ষিত আছে। প্রিয় বন্ধুরা, অবশেষে ঢাকা, সিলেট এবং বাকেরগঞ্জ জেলার বসতি স্থাপন করেন তিনি। তারপরে খাজা হাফিজুল্লাহ এই পরিবারের প্রতিষ্ঠাতা। আর্মেনীয় এবং গ্রিক বাণিজ্য করতে যারা এখানে আসেন তারা চামড়া, স্বর্ণ, লবণ এবং মরিচের ব্যবসা করতেন। প্রচুর অর্থের মালিক হন। সিলেট একটি সফল ব্যবসা প্রতিষ্ঠান। পরে তিনি তার বাবা ভাইকে কাশ্মীর থেকে আমন্ত্রণ জানান, যা ইবনে সাগির, ছোট ইব নামে পরিচিত। পরে পরিবারটি ঢাকায় স্থাপিত হয় এবং ঢাকায় বসবাস শুরু করে। চিরস্থায়ী বন্দোবস্তের আওতায় তিনি বাংলার জমিদারির জায়গা ক্রয় করেন। পাশাপাশি বরিশাল জেলা এবং ময়মনসিংহ জেলার নীল কারখানায় ক্রয় করেন। পরবর্তী বছরগুলিতে তারা নতুন অধিগৃহীত অঞ্চলের দখল শক্তিশালী করতে এলাকায় বিখ্যাত পরিবারকে বিয়ে করেন। হাফিজুল্লাহ 1806 সালে থেকে 40,000 টাকার বিনিময়ে তৎকালীন ময়মনসিংহ জেলার আতিয়া পরগনার যে জমিদার টাঙ্গাইলে রয়েছে সেখানে তারা 4 ভাগের 1 ভাগ ক্রয় করেন এবং এই জায়গাগুলোতে মুনাফা আরও বৃদ্ধি করে সেখানে ক্রয় করতে আরও বেশি উৎসাহিত হন। আসলে বলতে গেলে এর থেকে কিন্তু এই নবাব যারা নবাবী রাজত্ব এই বাংলাদেশে কায়েম করেন তারা কিন্তু এভাবে কিন্তু সারা বাংলা কিন্তু তাদের পরিবারের সদস্যরা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তবে যাই বলুক যে বাংলার যে নবাব পরিবারের ইতিহাস এবং এই সবচেয়ে বড় যে মুসলিম নবাব পরিবার সেটি কিন্তু এই আহসানুল্লাহ বা আহসান মঞ্জিলের এই পরিবারটি কিন্তু সবাই চিনে এবং জানে। 1846 সালে নবাব আলিমুল্লাহ তার দ্বিতীয় সন্তান খাজা আব্দুল গনিকে মোতোয়ালি হিসাবে ঘোষণা করেন। এর মাধ্যমে পরিবারের সর্বস্ব মোতোয়ালি প্রাপ্ত ব্যক্তিটি, যার ফলে উত্তরসূরিদের মধ্যে সম্পদ ভোগ হবে না। মূলত এটাই ছিল নবাব পরিবারের সফলতার মূল কারণ। সুন্নি হলেও তিনি শিয়াদের মুহররমের অনুষ্ঠানে অর্থদান করতেন। 1854 সালে তিনি মারা যান। তাকে বেগম বাজারের গোরস্থানে দাফন করা হয়। আসলে নবাব পরিবারের যেই দানবীয় যে মন মানসিকতা সেটা কিন্তু আমাদের বলে দেয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটসহ এই বাংলাদেশের অনেক উন্নয়নের সাথে এই পরিবারের অনুদান রয়েছে এবং অবদান রয়েছে, সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। প্রিয় বন্ধুরা, আমরাও প্রায় অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তবে এখনও আমি আপনাদের সামনে যে বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব সেটা হলো যে আমাদের যে নবাব পরিবার এবং নবাব পরিবারের যে ইতিহাস, আমি এখন যেই বিষয়টি আপনাদের দেখাচ্ছি এটি হচ্ছে গ্রন্থাগার। এখানে যে রুমে যে বইগুলো রাখা আছে সেই বইগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব যে এই বইগুলোকে যদি সংরক্ষণ করে
কোনো একটি স্থানে নিয়ে যাওয়া হয় তাহলে মনে হয় ভালো হবে, কারণ যেহেতু এই ভবনটি অনেক জরাজীর্ণ, যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে কিংবা বিলীন হয়ে যেতে পারে। তো এই গুরুত্বপূর্ণ বইগুলোকে যদি সঠিক স্থানে সংরক্ষণ করা হয় তাহলে কিন্তু ইতিহাস এবং আমাদের দেশের অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আগামী তরুণ সমাজ জানতে পারবে এবং বুঝতে পারবে। এই বিষয়টি আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমি অনুরোধ করব। আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত পড়ার যে রিডিং রুম, বা এখানে কিন্তু অনেক গ্রন্থাগার ছিল, অনেক বই পড়তো এখানে পড়ার জন্য এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। আহসান মঞ্জিলের ইতিহাস আসলে অনেক কিছু, সেটা আসলে বলে বোঝানো যাবে না। এটি কিন্তু সংস্কার করা হয়েছে একটি রুম, যেখানে দেখা যাচ্ছে যে আপনার অনেক টেবিল রয়েছে, পড়ার টেবিল রয়েছে এবং বিশ্রামের জায়গা রয়েছে। এখানে আসলে পড়াশোনার জন্যই মূলত এই জায়গাটিকে বেশিরভাগ ব্যবহার করা হতো। আহসান মঞ্জিলের যে বাইরের দৃশ্যটি অত্যন্ত সুন্দর। আহসান মঞ্জিলের বারান্দা থেকে বুড়িগঙ্গা নদীর যে তীরবর্তী যে এলাকা, সেটাও দেখা অনেক সুন্দর, সেটা আসলে না দেখলেই নয়। আহসান মঞ্জিল যে সেই সময় তারা যে বাতি ব্যবহার করতো, কিভাবে সেই বাতিগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই বাতিগুলো তারা কেরোসিন দিয়ে, এক ধরনের কেরোসিন জ্বালিয়ে তারা এই বাতিগুলো ব্যবহার করত। এখানে আরও কিছু বিষয় রয়েছে, বালতি, তারপরে তাদের ব্যবহারের বিভিন্ন সামগ্রী এখানে শোভা পাচ্ছে। তো আসলে এই নবাবদের যে ব্যবহারযোগ্য যে আসবাবপত্র, সেগুলো এখন তেমন নেই। তাদের অনেক মূল্যবান জিনিসপত্র ছিল, আমি আগেই বলেছি যে তারা সেগুলো একসময় বিক্রি করে দিয়েছেন, কিন্তু সরকারের তখনকার যারা দায়িত্বে ছিলেন তারা যদি এই মূল্যবান জিনিসগুলো রেখে দিতেন তাহলে কিন্তু আজকের তরুণ সমাজ যারা ইতিহাস সম্পর্কে জানে না, তারা কিন্তু এই বিষয়গুলো দেখে কিন্তু নবাবদের তৈরি জিনিসপত্র সম্পর্কে জানতে পারতো। এবং আমাদের দেশের যে পর্যটন সম্ভাবনা, যে বিদেশ থেকে অসংখ্য বিদেশি পর্যটক আমাদের দেশে আসে, আমাদের দেশের অনেক শিক্ষার্থীরা এখানে বেড়াতে আসেন, তারা কিন্তু এই জাদুঘর পরিদর্শন করে কিন্তু অভিজ্ঞতা অর্জন করে। সে সময় যদি তারা সেই মূল্যবান জিনিসপত্রগুলো রেখে দিত তাহলে কিন্তু আজকে কিন্তু আরও কিছু জানার সুযোগ হতো। এটি হচ্ছে নবাবদের ব্যবহারের একটি খাট, যেখানে পালং বা খাট যেটাই বলা হোক না কেন, এখানে ওইভাবে লেখা দেখতে পাওয়া যায় নাই। তবে একটি সংস্কার করা হয়েছে, সংস্কার করে এটিকে সেই একটি রূপ দেওয়া হয়েছে যে নবাবেরা এভাবে তাদের জিনিসপত্র ব্যবহার করেছে এবং এভাবে তারা বসবাস করছে, তাদের ব্যবহারযোগ্য যে সমস্ত বিষয়াদি এখানে দেখা যায়। তো আসলে নবাবদের যে এই ব্যবহারযোগ্য যে জিনিসপত্রগুলো এখানে দেখতে পাওয়া যায়, সেটি আসলে না দেখলেই নয়। এটা মানে জমিদার যে একটি ভাব অনেক সময় কিন্তু চলে আসে, যে তাদের জীবনধারা কত মূল্যবান ছিল। এখানে নবাবদের ব্যবহারের আরও কিছু জিনিসপত্র এখানে দেখতে পাওয়া যায়, যেমন মোমবাতি কীভাবে বা জ্বালানোর জন্য, বাতি কীভাবে জ্বালানোর জন্য, আগরবাতি এগুলো ব্যবহার কিভাবে করা হতো, এগুলোর জন্য কিন্তু এই বিষয়গুলো এখানে দেখা যায়। এই দৃশ্যটি আমরা আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করছি এটি নিয়ে, সেটি হচ্ছে যে নবাবদের আমলে কিন্তু এই ঢাকা শহরের প্রথম বিদ্যুৎ সংযোগ স্থাপিত হয়। এই বিদ্যুৎ সংযোগ স্থাপিত হয় এই রকম একটি তথ্য কিন্তু এখানে রয়েছে। আর এইটি দেখতে পাচ্ছেন যে এখানে নবাবেরা যে সমস্ত দেশে বিদেশের বিভিন্ন সংস্থায় অনুদান দিয়েছেন সেগুলো। এটি হচ্ছে মোমবাতি জ্বালানোর আরেকটি বস্তু, যেখান থেকে তারা মোমবাতি জ্বালাতো। এটি হচ্ছে এটি তাদের আসবাবপত্র, বেশ কিছু জিনিসপত্র, বাতি, যে সমস্ত বাতিগুলো তারা ব্যবহার করতো, বিভিন্ন ধরনের বাতি এখানে রয়েছে, এই বাতিগুলো তারা ব্যবহার করতো বিভিন্নভাবে। উন্নত মানের এই বাতিগুলো আসলে দেখলে বোঝা যায় যে নবাবদের আমলে বা তাদের আমলে তারা যে সমস্ত জিনিসপত্র এখানে ব্যবহার করেছে, এই সমস্ত এটি একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি তুলে ধরছি। এটি হচ্ছে কেরোসিন দিয়ে কিন্তু এখানে এই ফ্যান কিন্তু ঘোরে। কীভাবে কেরোসিন দিয়ে ফ্যান ঘোরে সেটা আসলে এখানে এটাও কিন্তু একটা অন্যরকম একটা আবিষ্কার।
দেখতে পাচ্ছেন একজন বিদেশি পর্যটক কিন্তু এখানে আছে। আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। বিদেশি পর্যটক কিন্তু প্রতিনিয়ত অসংখ্য বিদেশি পর্যটক কিন্তু এখানে কিন্তু বেড়াতে আসেন, ঘুরতে আসেন, আহসান মঞ্জিল সম্পর্কে, আমাদের ইতিহাস সম্পর্কে জানতে আসেন বা জানার চেষ্টা করেন বাংলাদেশের ইতিহাস। আসলে বাংলাদেশের ইতিহাস কিন্তু শুধু আহসান মঞ্জিল নিয়ে নয়, বাংলাদেশের ইতিহাস কিন্তু হাজার বছরের ইতিহাস। এখানে কিন্তু অনেক অনেক কিছু জানার আছে, বোঝার আছে, দেখার আছে। এভাবে এটি একটি সংস্কারমূলক একটি রুম, যেখানে আহসান মঞ্জিল এই পরিবার, নবাবদের পরিবার যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করতেন, বিশেষ করে এটি হচ্ছে সম্ভবত একটি বিশ্রামের রুম। তারা এখানে বিশ্রাম করত এবং বিশ্রামের জন্য তাদের যে জিনিসপত্র এখানে রক্ষিত রয়েছে তারা কিন্তু সেখানে সংস্কার করে টেবিল, সোফা, তারপরে রয়েছে তাদের বিভিন্ন ধরনের, বলতে গেলে এটা একটা বিশ্রামের রুম। তারা এখানে এই প্রাসাদে তারা বিশ্রাম করত এবং তাদের ব্যবহারের বেশ কিছু এখানে ফার্নিচার রয়েছে। আসলে না দেখলে নয় যে এত সুন্দর পরিপাটি করে সাজানো, সেটা দেখলে বোঝা যায় যে এই নবাবদের জীবন দ্বারা কত আকর্ষণীয় ছিল, কত সৌন্দর্য ছিল, সেটা আসলে না দেখলে নয়। এটিও একটি মানে আকর্ষণীয় বিষয়। নবাবেরা এভাবে কিন্তু তাদের জীবন দ্বারা অতিবাহিত করেছে। এখানে বেশ কিছু নবাবদের অস্ত্র রয়েছে, বিশেষ করে তলোয়ার ছিল জমিদার বা রাজবাসাদের অন্যতম ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ অস্ত্র, যে অস্ত্রগুলো দিয়ে তারা শত্রু মোকাবেলা করত এবং সন্ত্রাসী নির্মূলে এই অস্ত্রগুলো সবসময় তারা কিন্তু সাথে রাখত। এই অস্ত্রগুলো এখন আর দেখতে পাওয়া যায় না। এই ধরনের বল্লম কিংবা অন্যান্য যে সমস্ত অস্ত্রগুলো তারা ব্যবহার করেছে। তো এটা হচ্ছে প্রতিরোধ ব্যবস্থা, অর্থাৎ যে কোনো কাউকে প্রতিরোধ করার জন্য, আঘাতপ্রাপ্ত না হয় সেই জন্য এখানে আরেকটি রুম সংস্কার করা হয়েছে এবং একটি বাদ্যযন্ত্র এখানে, আসলে বলতে গেলে এই রুমটা হচ্ছে নাচ গানের জন্য। নবাবেরা এখানে নাচ গান করতেন কিংবা যেটাকে আমরা নৃত্য বলি। এখানে কিন্তু এই ঘরটির ভিতরে তাদের ছিল নাচঘর। এখানে তারা বিনোদনের জন্য এই ঘরটি ব্যবহার করা হতো এবং বিভিন্ন ধরনের নৃত্য সামগ্রী এখানে কিন্তু শোভা পাচ্ছে এবং তারা যেভাবে তাদের সেই বিনোদনের কাজে তারা এগুলো ব্যবহার করতেন বা সেই সময় বা নবাবেরা বা অতিথি হিসাবে যারা এখানে আসতেন তারা কিন্তু এই নাচঘরে তাদেরকে আপ্যায়ন করা হতো এবং তাদের বিনোদনের জন্য এখানে নাচের ব্যবস্থা করা হয়। এখানে বিভিন্ন ধরনের সঙ্গীতও ব্যবস্থা করা হয়েছে, সঙ্গীতের বিভিন্ন বাদ্যযন্ত্র কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ এই রুমটি সম্পূর্ণরূপে একটি নাচের ঘর এবং বিনোদনের ঘর হিসাবে আমরা সাধারণত বলি, যেটাকে আমরা অনেকে রংমহল বলে থাকি, যে এটা হচ্ছে রংমহল। পরপর চেয়ার সাজানো রয়েছে এবং দুই পাশে রয়েছে আসলে যেটা আমরা বর্তমানে হোক্কা বলি বা কেউ শিকা বলি ইত্যাদি আর কি। আসলে তারা কিন্তু সেখানে এই বিনোদনের জন্য তারা এখানে কিন্তু থাকতেন। তবে এটিও যে নবাবদের যে অবস্থায় ছিল, আসলে সেই অবস্থায় এখানে সংস্কার করার পর পরবর্তী সরকার আমলে এটি সংস্কার করার পর জাদুঘর রূপান্তরিত করা হয়, তখন কিন্তু এই প্রাসাদটিও কিন্তু সেভাবে সংস্কার করা হয়েছে। আসলে দেখলে বোঝা যায়, নবাবদের চেয়ারগুলো দেখলে বোঝা যায় যে তারা সেখানে বসতেন বা রাজ্য চালাতেন বা বিভিন্ন ধরনের দেন দরবার করতেন। আসলে সেটা না দেখলে নয় যে আসলে নবাবদের জীবন দ্বারা কতটুকু সৌন্দর্যে ভরপুর ছিল। আমি আগে বলেছি আপনাদেরকে তথ্য যে কত একর জমিন এখানে নবাবদের রয়েছে, বিশাল এই প্রাসাদ। তখনকার ঢাকা শহরে এমন সুন্দর একটি ভবন কিন্তু ওইভাবে ছিল না। তখন ঢাকা শহরের এই ভবনটি ছিল আকর্ষণীয় একটি ভবন। আমরা চলে এসেছি আরেকটি ভবনে। এটি হচ্ছে মূল ভবন থেকে পশ্চিম পাশে যে ভবনটি, সেই ভবনে এখানে রয়েছে আরও কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন। আমরা সেই নিদর্শনগুলো দেখার চেষ্টা করি। আর দেখেন এখানে ফায়ার সার্ভিস, যে আগুন
যদি লেগে যায় সেখানে নিয়ন্ত্রণের জন্য কিন্তু সরকার এখানে যথেষ্ট সুন্দর একটি ব্যবস্থা রয়েছে। এই রুমে রয়েছে নবাব পরিবারের বেশ কিছু ছবি। যারা নবাবের বংশধর ছিলেন, পরিবারের সদস্য ছিলেন, তারা কিন্তু এখানে অনেকে রয়েছেন, অনেকের ছবি রয়েছে। আসলে আপনারা বুঝতে পারছেন যে এদের বংশ এত বড় বা এদের পরিবারের সদস্য অনেকেই ছিলেন, সেটা আসলে আপনারা না দেখলে নয়। নবাব হাবিবুল্লাহ ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। নবাব হাবিবুল্লাহ ইনি ছিলেন নবাব আব্দুল গনি। নবাব আব্দুল গনি সম্পর্কে আপনারা মনে জানেন যে বর্তমান যে সচিবালয়, রাজধানীর যে সচিবালয়ের সামনে যে সড়কটি নবাব আব্দুল গনি সড়ক হিসাবে কিন্তু আপনারা মনে হয় অনেকে জানেন এবং চিনেন যে সড়কটি নবাব আব্দুল গনির নামে কিন্তু নির্ধারণ করা হয়। নবাব আব্দুল গনি অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি ছিলেন নবাব পরিবারের, এবং তিনি তার সময় নবাব পরিবারের জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং অনুদান দিয়ে এই বাংলার বা সে সময় তার অনেক অবদান রয়েছে। এখানে নবাব পরিবারের ব্যবহারের বেশ কিছু উপকরণ শোভা পাচ্ছে, তাদের আসবাবপত্র রয়েছে। সব কিছু মিলে নবাব পরিবারের এই ভবনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জানার জন্য, বোঝার জন্য শিক্ষার্থী যারা লেখাপড়া করে বা পড়াশোনা করে তাদের এখানে আসা উচিত এবং ইতিহাস সম্পর্কে, নবাব পরিবার সম্পর্কে, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে তাদের জানা, বোঝা এবং দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় বন্ধুরা, আশা করি এই বিষয়টি আপনাদের অত্যন্ত ভালো লেগেছে এবং এভাবে কিন্তু আমাদের সাথে আমাদের এই ইতিহাস এবং ঐতিহ্য যে বিশ্লেষণ, যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে আমরা ক্ষমাপ্রার্থী। আমাদের কিছু কিছু তথ্য আমরা সংগ্রহ করেছি অনলাইন থেকে, আর কিছু কিছু তথ্য আমরা নিজেরা বাস্তবতার নিরিখে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমি আবার বলছি, আমাদের তথ্যে যদি কোনো ধরনের ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমরা আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। আপনাদের পরামর্শ আমাদের অনুষ্ঠানকে আরও সুন্দর এবং সুপরিকল্পিতভাবে এগিয়ে নেওয়ার জন্য সচেষ্ট হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ।
ঢাকা শহরের মধ্যে এত বড় একটি বিশাল এলাকা নিয়ে এই নবাব পরিবারের এই বাড়িটি সত্যি পর্যটকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং আপনারা যখনই সুযোগ পান অবশ্যই এখানে বেড়াতে আসবেন। আর যতটুকু জানা যায় যে এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য কিন্তু ভাড়া দেওয়া হয়। এই বিষয়ে আপনারা জাদুঘর কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারেন, এবং এখানে বিভিন্ন অনুষ্ঠানমালা আয়োজন করার জন্য আপনারা তাদের সাথে সম্পৃক্ত হতে পারেন। নবাব পরিবার তথা বাংলাদেশের ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আপনারা জানুন, দেখুন এবং আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করতে উৎসাহিত করুন। ধন্যবাদ সবাইকে, যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।